প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে 50 অর্থাৎ 50 নম্বরের যে প্রশ্ন তোমাদের বাড়িতে বসে পরীক্ষা নেওয়া হবে, সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ভূগোল অর্থাৎ জিওগ্রাফির যে 50 নম্বরের প্রশ্ন তোমাদের বাড়িতে বসে পরীক্ষা দিতে হবে, সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করব। এটি নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কও বলতে পারো, 8 নম্বর পার্ট। তাহলে প্রশ্নগুলো দেখো। 1 নম্বর যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্ন হচ্ছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, যে অবরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হলো গিরিখাত, অর্থাৎ গ নম্বর দাগের অ্যান্সারটা তোমাদের হবে। 2 নম্বর যে প্রশ্নটা দিয়েছে দেখো, যে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো বার্ক ক্রুড, খ নম্বর দাগের অ্যান্সারটা। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্ন বলছে ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে যেটা হবে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ খ নম্বর দাগের অ্যান্সারটা। তারপর 4 নম্বর প্রশ্নটা কি বলছে, ঠিক জোড়টি নির্বাচন করো। এখানে ঠিক জোড় যেটা হবে বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ, ঘ নম্বর দাগের অ্যান্সারটা। 5 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, যে প্রশ্নটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে, অর্থাৎ গ নম্বর দাগের অ্যান্সারটা। 6 নম্বরটা কি বলছে দেখো, অতি বিরল জনঘনত্ব যুক্ত একটি রাজ্য হলো সিকিম। 7 নম্বরটা কি বলছে, আহরণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। 8 নম্বরটা কি বলছে দেখো, ঠিক জোড়টি নির্বাচন করো। এর মধ্যে ঠিক জোড় হচ্ছে আন্দামান, গ নম্বর দাগেরটা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ মেহগনি, অর্থাৎ মেহগনি এখানকার চিরহরিৎ বৃক্ষ। 9 নম্বরটা কি বলছে দেখো, যে ভারতের রিড় অঞ্চল হলো দুর্গাপুরকে বলা হয়, খ নম্বর দাগেরটা। তারপর 2-এর প্রশ্নগুলো দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু নাম্বার দেওয়া আছে পাশেই, তোমরা দেখে নেবে। তারপর দেখো যে বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। এখানে হবে ঘর্ষণ, ঘর্ষণ প্রক্রিয়ায় এক স্থান থেকে অপর স্থানে অপসারিত হয়। দুই নম্বর প্রশ্নটা কি বলছে, এই শূন্যস্থানে হবে তোমাদের কাশ্মীর, অর্থাৎ কাশ্মীর উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণীর দ্বারা বেষ্টিত, এখানে হবে কাশ্মীর। তারপর 3 নম্বরটা দেখো, ড্যাশ মৌসুমে বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়, এখানে হবে উত্তর পূর্ব, তোমরা লিখে নেবে। তারপর দেখো 3 নম্বরটা কি বলছে দেখো, 3 নম্বর বলছে যেটি সত্য সেটি ঠিক, যেটি অসত্য সেটি ভুল লিখতে হবে তোমাদের এখানে। যে নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ, এটা কিন্তু সত্য, অর্থাৎ ঠিক, তোমরা পাশেই লিখে দেবে, এরকম বক্স করে লিখে দেবে তোমরা। তারপরে দেখো 2 নম্বর, ভারতের উপকূল অঞ্চলের দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়, এটি হচ্ছে ভুল, অসত্য মানে হচ্ছে ভুল। তারপর দেখো 3 নম্বরটা, শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটিও কিন্তু ভুল। তাহলে 3টে সত্য মিথ্যা দেওয়া আছে, 3 নম্বর তোমরা লিখে নাও খাতায় প্রত্যেকে সুন্দর করে। এবার দেখো তোমাদের 4 নম্বর একটি স্তম্ভ দেওয়া আছে, এই স্তম্ভটা তোমাদেরকে মেলাতে হবে, 3টে পয়েন্ট দেওয়া আছে 3 নম্বর। তো পয়েন্ট কি দেওয়া আছে দেখো, বিশুদ্ধ কাঁচামাল কি হয়, তুলো হয়, অর্থাৎ এখান থেকে এটা হবে। তারপর দেখো মালাবার উপকূল
সেটি কি? মালাবার উপকূল হচ্ছে কয়াল, কয়াল হবে। মালাবার উপকূল হচ্ছে কয়াল। হিমবাহ সেটি হচ্ছে ক্রেভাস, অর্থাৎ এখান থেকে এটা হবে ক্রেভাস। এখানে হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও এরকম করে। তারপর 5 নম্বর যে প্রশ্ন দিয়েছে দেখো, 5 নম্বর প্রশ্ন আছে 4টে। এই 4টে প্রশ্নের মান হচ্ছে 8। প্রত্যেকটা প্রশ্ন 2 করে। খুব সহজ করে আমি তোমাদেরকে খাতায় লিখে উত্তরগুলো বলে দিচ্ছি। খুব শর্টকাট ভাবে করে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারবে এবং তোমাদের করতেও সুবিধা হবে। তোমরা খাতা পেন চট করে বার করে নিয়ে প্রত্যেকটা প্রশ্ন লিখতে থাকো। দেখো 1 নম্বর যে প্রশ্নটা আছে কি 5-এর 1, যে পল্লল ব্যঞ্জনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? অর্থাৎ পল্লল ব্যঞ্জনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? এই উত্তরটা কি হবে? চলো 1 নম্বর উত্তরটা আমরা দেখি 5-এর 1। তাহলে উত্তরটা দেখো তোমরা, যে পল্লল ব্যঞ্জনী পর্বতের পাদদেশে সৃষ্টি কারণ পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমিতে মেশে আসে তখন ভূমির ঢাল হঠাৎ কমে যায়। নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ উভয়ই হঠাৎ কমে যায় বলে নদীর উপত্যকায় নদী বাহিত শিলা খণ্ড, পলি, বালি, নুড়ি, কাদার প্রভৃতি জমতে থাকে। কালক্রমে 3 কোণ বিশিষ্ট শঙ্কু আকৃতি পলিগঠিত ভূমি বা পল্লল ব্যঞ্জনীর সৃষ্টি হয়। এইটুকু তোমরা সুন্দর করে লিখে দেবে। তারপর 5-এর 2 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 5-এর 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 5-এর 2, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনার বদ্বীপ গড়ে ওঠেনি কেন, তা ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। দেখো তার ভৌগোলিক কারণ নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর যে পয়েন্ট কারণ, যে অধিকাংশ নদী ক্ষুদ্র বলে নদীর জলে পলি কম থাকে। 2 নম্বর, নর্মদা ও তাপ্তি অপেক্ষাকৃত বড় নদী, কিন্তু এই নদী দুটির মোহনাতেও বদ্বীপ নেই, কারণ নদী দুটির স্রোত খুব বেশি, ফলে নদীর মুখে পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না। 3 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, যে নদী দুটির উপনদীর সংখ্যাও কম বলে পলি বালিও নদীর জলে কম আসে। এই হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা দেখো 5-এর 3, হচ্ছে অক্ষাংশ ভেদে 5-এর 3 অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, তার ভৌগোলিক কারণ নিচে দেওয়া হলো। ভূপৃষ্ঠে যে সীমারেখার নিচে বরফ গলে যায় বা যে সীমারেখার উচ্চতার উপর বরফ গলে না তাকে হিমরেখা বলে। ঋতুভেদে হিমরেখার উচ্চতার পার্থক্য হয়। শীতকালে বায়ুর উষ্ণতা হ্রাস পাওয়ার ফলে হিমরেখা কিছুটা নিচের দিকে নেমে যায়। হিমরেখার অবস্থা, অক্ষাংশ, ভূমির ঢাল, ভূমির উচ্চতা, ঋতু পরিবর্তন প্রভৃতির প্রাকৃতিক কারণের উপর নির্ভর করে ভূপৃষ্ঠের উচ্চ অক্ষাংশে বায়ুর উষ্ণতা কমে, কারণ অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে। তাই অক্ষাংশের মান যত কমে হিমরেখার উচ্চতা তত বৃদ্ধি পায়। তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও। এরপরে যেটা দেখো 5-এর 4 নম্বর প্রশ্নটা কি বলছে, যে ভারতের জল বিকাশ বিভাজিকা
জল বিভাজিকা উন্নয়নের যে উদ্দেশ্য সেই দুটি উদ্দেশ্য লেখো। তাহলে ভারতের জল বিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য হলো, 1 নম্বর নিকাশনী রেখা নিষ্কাশনী রেখা বরাবর নির্দিষ্ট অঞ্চলে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণের জন্য বিভিন্ন কাঠামো নির্মাণ করা। 2 নম্বর অনুর্বর পতিত জমিকে ভূমিক্ষয় থেকে বাঁচিয়ে ভিন্ন অবস্থার মাধ্যমে পুনর্জীবিত করা। আর 3 নম্বর পয়েন্ট প্রাকৃতিক ভারসাম্যতা পুনরুদ্ধার করা। অর্থাৎ তোমরা 3টে পয়েন্ট দিয়ে দেবে, তোমরা 4টেও দিতে পারো, অসুবিধা নেই। নেক্সট এর পরের প্রশ্ন দেখো। এবার যে প্রশ্ন দেওয়া আছে দেখো, যে 6 নম্বর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 3টে প্রশ্ন লিখতে হবে তোমাদের, 3 3 9 আর 3 3 9। তাহলে প্রথম যে প্রশ্ন আছে 6 নম্বর প্রশ্নটা, সেই 6 নম্বর প্রশ্নটা কি? ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব সেটি আলোচনা করতে হবে। তো তোমরা চট করে দেখে নাও এবং প্রত্যেকে লিখে নাও। দেখো আমি উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা স্ক্রিনশট করে নিয়েও লিখতে পারো এবং ছবিটা স্টপ করে রেখে দাও, লিখে নাও প্রত্যেকে, তারপর নেক্সট প্রশ্নের উত্তরগুলো দেখবে। তো দেখো উত্তরটা কি হবে? ধাপ চাষ, ফালি চাষ ও সমন্বিত রেখা বরাবর চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করার যে উপায় তা নিচে আলোচনা করা হলো। 1 নম্বর ধাপ চাষ কি? যে পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলা হয়। এই ধাপ চাষের ফলে পাহাড়ের ঢাল বরাবর বৃষ্টির জল অতি দ্রুত নিচে গড়িয়ে যেতে পারে না, সেজন্য মৃত্তিকা ক্ষয় কম হয়। তাহলে আমরা প্রত্যেকে এটুকু সুন্দর করে একটি পয়েন্ট করে দেবো, ধাপ পয়েন্ট, ধাপ চাষ দিয়ে এটুকু লিখে দেবো। তারপর দেখো ফালি চাষ একটি পয়েন্ট দেওয়া আছে, ফালি চাষ লিখবো। তারপর ফালি চাষটা কি হবে দেখো, মাঝারি ঢালু পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর সমান্তরালে সারিবদ্ধভাবে পরপর শস্যের চাষকে ফালি চাষ বলে। যে সমস্ত অঞ্চলে জমিগুলি সমানভাবে একই দিকে বিস্তৃত সেই সমস্ত স্থানে মৃত্তিকা ক্ষয়রোধের অন্যতম পদ্ধতি হলো ফালি চাষ। তোমরা লিখে নাও। তারপরে দেখো এবার 3 নম্বর পয়েন্টটা দেখো, সমোন্নতি রেখা বরাবর চাষ। সমোন্নতি রেখা বরাবর চাষও পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় রোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে অনেক দূর পর্যন্ত বিস্তৃত পাহাড়ি অঞ্চলের সমান উচ্চতার যুক্ত অঞ্চলগুলি চিহ্নিত করে সেই ঢাল বরাবর বাঁধ নির্মাণ করে চাষ করলে ভূমিক্ষয় রোধ করা যায়। অর্থাৎ এই 3টে পয়েন্ট তোমাদের দেওয়া আছে, যে চাষের ফলে ভূমিক্ষয় কিভাবে রোধ করা হয়, এই 3টে পয়েন্ট তোমরা সুন্দর করে লিখে নেবে। নেক্সট এর পরের প্রশ্ন দেখবো আমরা। এবার দেখো 6-এর 2 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, যে নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে নদীর উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য নিরূপণ করো। এটি 3টে পয়েন্ট দেওয়া আছে, তোমাদের 3টে পয়েন্টের পার্থক্য লিখতে হবে। ক দেওয়া আছে দেখো, বৃষ্টির সৃষ্টির প্রক্রিয়া। খ উপত্যকার আকৃতি। গ অবস্থান। দেখো আমি তোমাদের খাতায় লিখিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা লিখে না প্রত্যেকে, খুব শর্টকাট এবং খুব সহজ করে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। এটা দেখো, বিষয় 3টে ছক করবে। বিষয় নদীর উপত্যকা, হিমবাহ উপত্যকা, এরকম ভাবে লিখবে। 1 নম্বর পয়েন্ট কি বলেছে? সৃষ্টির প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট বলছে উপত্যকার আকৃতি। 3 নম্বর হচ্ছে অবস্থান। তোমরা এরকম করেই লিখবে, বইয়ে যেরকম পয়েন্ট দিয়েছে সেরকম ভাবেই লিখবে। দেখো যে সৃষ্টির প্রক্রিয়ায় কি হবে, নদীর উপত্যকায় কিছুটা খাড়া ও গভীর এবং অগভীর ও প্রশস্ত হয়। এখানে হবে অত্যন্ত খাড়া, গভীর এবং সর্বত্র একই রকম থাকে। তারপর উপত্যকার আকৃতি কেমন হয়? পার্বত্য অঞ্চলে ইংরেজি ভি ও আই আকৃতির হয়, অর্থাৎ নদীর উপত্যকাগুলি। আর হিমবাহর উপত্যকাগুলি কি হয়? পার্বত্য অঞ্চলে ইংরেজি ইউ আকৃতির হয়। অবস্থান ভূপৃষ্ঠের প্রায় সর্বত্রই দেখা যায়, অর্থাৎ নদীর উপত্যকা ভূপৃষ্ঠের সর্বত্রই দেখা যায়। হিমবাহর উপত্যকায় কি হয়? শুধুমাত্র উচ্চ অক্ষাংশ ও উচ্চ
পার্বত্য অঞ্চলে দেখা যায়। এরকম ভাবে তোমরা সুন্দর করে লিখে নেবে। খুব শর্টকাট এটা করে দিয়েছি, তোমরা লিখে নেবে। নেক্সট, এবার দেখো 6-এর 3 নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তরটা এবার করিয়ে দেবো। যে হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সেটি তোমরা বুঝিয়ে দাও। দেখো, যেহেতু 3 নম্বর, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর, সেজন্য আমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু 3টে বা 4টে করে পয়েন্ট আমাদের লিখতেই হবে। যেহেতু পার্থক্যটা আমরা লিখেছি কিভাবে 3টে পয়েন্ট, কারণ 3টে পয়েন্ট ওখানে উল্লেখ করা ছিল। তাহলে চলো আমরা 6-এর 3 নম্বর প্রশ্নের উত্তরটা লিখি। যে ভারতের বিশালাকার প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে নানাভাবে নিয়ন্ত্রণ করে। 1 নম্বর পয়েন্ট, শৈলক্ষেপ বৃষ্টি, জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সুউচ্চ হিমালয় পর্বতের বাধা পেয়ে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিতে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ এটি একটি কারণ। 2 নম্বর কারণ দেখো, যে শীতল বায়ুকে বাধা প্রদান, হিমালয় পর্বত শীতকালে সাইবেরিয়া থেকে আগত প্রবল শীতল বায়ুর হাত থেকে ভারতকে রক্ষা করে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট কি বলছে, পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব, উত্তর পশ্চিম দিকে হিমালয়ের বিশেষ রূপ বক্রতার জন্য পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব পূর্ব দিকে বেশি ছড়াতে পারে না। অর্থাৎ এরকম করে তোমরা সুন্দর করে এটি খাতায় লিখে নেবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে আমরা তোমাদের খুবই শর্ট করার চেষ্টা করছি। এবার যেটা করব, দেখো 7 নম্বর যেটি 3টে প্রশ্ন দেওয়া আছে সাথের, এই 3টে প্রশ্ন 5-5 নম্বর করে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব বড় প্রশ্ন এবং বড় করে তোমাদেরকে লিখতে হবে। যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে যেরকমভাবে, সেরকমভাবে পার্ট করে লিখতে হবে। আমি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো। যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও 5 গুণা 3। 5 গুণা 3 সেটা কি হবে? এ দেখো 7-এর 1, যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাফ রেখার সচিত্র বর্ণনা দাও। তোমাদের বইয়ে সুন্দর করে সচিত্র দিয়ে বর্ণনা করা আছে, তোমরা বই থেকে লিখে নিতে পারো, অসুবিধা নেই। তাছাড়া ভিডিও থেকেও লিখতে পারো। তারপর 2 নম্বরটা কি বলছে, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এটাও তোমরা বই থেকে লিখতে পারো, বইয়ে তোমাদের সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। এই 3টে প্রশ্ন তোমরা যদি বই থেকে লেখো তাহলে তোমাদের অবশ্যই ভালো হবে। কারণ কি, কারণ হচ্ছে ভিডিওতে তোমাদের এই এত বড় প্রশ্ন নোটস দেওয়াটাও খুবই সমস্যা, এবং ভিডিওটাও লং, অলরেডি 18 থেকে 20 মিনিট অলরেডি ভিডিওটা হয়ে গেছে। সেই জন্যে আমি এই প্রশ্নটা তোমাদেরকে আর এক্সট্রা নতুন করে নোটস দেখাচ্ছি না, কারণ তোমরা বই থেকে লিখে নেবে। আর যদি তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে এটি জানাবে, আমি তাদেরকে পার্সোনালিভাবে তাদের জন্য এই 3টে প্রশ্নের ভিডিও আমি করিয়ে নোটস তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি ক্লিক করে দিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।